নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। রিসেন্টলি 9th নীতি আয়োগের মিটিং শুরু হয়েছে নতুন দিল্লিতে এবং সেই মিটিংয়ে মমতা ব্যানার্জি অংশগ্রহণ করেন এবং সেই মিটিং চলাকালীন মাঝপথেই তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং একটা ভয়ঙ্কর অভিযোগ আনেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে তাকে বলতে দেওয়া হয়নি, তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা নিউজ আর্টিকেল যে বক্তব্যের মাঝে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। বৈঠক ছাড়লেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এর সাথে সাথে তিনি সাংবাদিকদের আরো একটা কথা বলেন যে নীতি আয়োগ বন্ধ করে দেওয়া হোক, এর কোনো ক্ষমতাই নেই, ফিরিয়ে আনা হোক যোজনা কমিশন। এই বক্তব্যের ভিত্তিতেই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে নীতি আয়োগ কি এবং যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন যেটা আগে ছিল সেটাই বা কি ছিল, নীতি আয়োগ কিভাবে গঠিত হয় এবং এর কাজ কি। ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ এবং আমার বানানো অন্যান্য ভিডিও, কারেন্ট টপিকের ওপর ভিডিও এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। আমি নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে লিংক দিয়ে রাখছি গুরুত্বপূর্ণ যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স যেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে এবং সেই সম্পর্কে ডিটেলসে পর্যালোচনা করি আমি এই প্লেলিস্টের মধ্যে ভিডিওগুলো, যেগুলো তোমরা অবশ্যই দেখো। এবং যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন অবশ্যই টিপে দিও। এখানে মমতা ব্যানার্জির একটা বক্তব্য তুলে ধরা হয়েছে যে এই নীতি আয়োগ বন্ধ করে দেওয়া হোক, এর কোনো ক্ষমতাই নেই, দয়া করে যোজনা কমিশন বা যেটাকে প্ল্যানিং কমিশন বলা হয় সেটাকে ফিরিয়ে আনা হোক। এটা দাবি করেছেন আমাদের মুখ্যমন্ত্রী। দেশের পরিকাঠামো তৈরিতে যোজনা কমিশনের বড় ভূমিকা ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু যোজনা কমিশনের পরিকল্পনা করেছিলেন। প্রথম যে প্ল্যানিং কমিশন সেটা সুভাষচন্দ্র বসুর নেতৃত্বেই তৈরি হয়েছিল। জওহরলাল নেহেরু প্রথম প্রেসিডেন্ট ছিলেন। যাই হোক, সেই সম্পর্কেই মমতা ব্যানার্জি বলেছেন এবং এর আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজ্যের নিজস্ব যোজনা কমিশন গড়া হবে, অর্থাৎ রাজ্যের প্ল্যানিং তৈরি করার জন্য একটা আলাদা প্ল্যানিং কমিশন তৈরি করা হবে। এইটা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যে রিসেন্ট কন্ট্রোভার্সিটা হয়েছে সেটা হচ্ছে 9th মিটিং অফ নীতি আয়োগ, অর্থাৎ তৈরির পর থেকে 9ম মিটিং এখন চলছে নীতি আয়োগের এবং সেখানে বিরোধী সেই সমস্ত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা রয়েছেন তারা এখানে অংশগ্রহণ করেননি। একমাত্র বাংলা থেকে মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত অংশগ্রহণ করেন। প্রথমে ঠিক ছিল যে তিনি অংশগ্রহণ করবেন না, বাট লাস্টে তিনি অংশগ্রহণ করেন। কিন্তু এই বিতর্কটা দেখা দেয় যে তিনি মাঝপথেই মিটিং থেকে বেরিয়ে আসেন এবং বলেন যে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে বলতে দেওয়া হচ্ছে না। এবারে নীতি আয়োগ কি? নীতি আয়োগ, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যেটা ভারতের সর্বোচ্চ থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে এবং এর মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা করা হয় যে ভারত কিভাবে অর্থনৈতিক দিক থেকে বা অন্যান্য দিক থেকে উন্নতি করবে। 2015 সালে এনডিএ সরকার যখন প্রথমবার ক্ষমতায় আসে তখন পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন যেটা আগে ছিল, যেটা আগে 5 ইয়ার প্ল্যান তৈরি করত, সেইটাকে সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত করে, অর্থাৎ বন্ধ করে দেয় এবং সেই জায়গাতে নীতি আয়োগ তৈরি করে। নীতি আয়োগ 1 জানুয়ারি 2015-তে এনডিএ সরকার প্রথম প্রস্তাব পাস করে যে এইরকম একটা নীতি আয়োগ বা এরকম একটা কমিটি তৈরি করা হবে এবং এই দিনই একটা ঘোষণা করা হয় যে নীতি আয়োগ তৈরি করা হবে। 8ই ফেব্রুয়ারি 2015-তে নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের প্রথম বৈঠক হয়। তো 2015 থেকে 2024 ধরলে এটা সেই জন্য 9ম মিটিং হচ্ছে নীতি আয়োগের। এবং সেই সময়ে যিনি অর্থমন্ত্রী ছিলেন অর্থাৎ অরুণ জেটলি, তিনি বলেছিলেন যে নীতি আয়োগ একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, ইনস্টিটিউশন হতে চলেছে, কারণ 65 বছর পুরনো যে পরিকল্পনা কমিশন ছিল সেটার প্রয়োজনীয়তা এখন নেই। তো তার জায়গাতে নীতি আয়োগ বিশেষ ভূমিকা পালন করবে। এইভাবে নীতি আয়োগ তৈরি হয়। নীতি আয়োগে কারা কারা থাকবেন? প্রথম হচ্ছেন চেয়ারপারসন বা চেয়ারম্যান। চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী অটোমেটিক্যালি তিনি এক্স অফিসিও চেয়ারম্যান হয়ে যাবেন। এবং তারপরে যারা থাকছে সেটা হচ্ছে একটা গভর্নিং কাউন্সিল। এই গভর্নিং কাউন্সিলে থাকছে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা, অর্থাৎ যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা রয়েছে
তাদের মুখ্যমন্ত্রীরা এবং রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা এই গভর্নিং কাউন্সিলে থাকবেন। এর সাথে সাথে থাকবেন একজন ভাইস চেয়ারম্যান, 4 জন ফুল টাইম মেম্বার, 2 জন পার্ট টাইম মেম্বার। বর্তমান যে নীতি আয়োগ রয়েছে তার সম্পর্কে আমরা একটু দেখে নেব। যে ভাইস চেয়ারপারসন রয়েছেন তার নাম সুমন বেরি। প্রাক্তন সদস্য হিসেবে ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারামন এবং অর্জুন মুন্ডা। তার জায়গাতে এখন বিশেষ আমন্ত্রিত রয়েছেন নীতিন গডকরি, পীয়ূষ গোয়েল, বীরেন্দ্র কুমার, আশ্বিনী বৈষ্ণব এবং রাও ইন্দ্রজিৎ সিং। ফুল টাইম মেম্বার রয়েছেন VK সারস্বত, রমেশ চাঁদ, VK পল এবং অরবিন্দ বীরমানি এবং সিইও হচ্ছেন BVR সুব্রমণিয়ম। এরা ছাড়াও আরো কারা থাকছেন? রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা থাকছেন। যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা রয়েছে অর্থাৎ দিল্লি, পন্ডিচেরি, তার মুখ্যমন্ত্রীরা রয়েছেন। এবং যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে দিল্লি এবং পন্ডিচেরি বাদ দিয়ে, তাদের যারা লেফটেন্যান্ট গভর্নররা রয়েছেন তারা এর মধ্যে অংশগ্রহণ করবেন। এই সবাইকে নিয়ে যে বডিটা তৈরি হচ্ছে তার নাম গভর্নিং কাউন্সিল। এবং এই গভর্নিং কাউন্সিল হচ্ছে নীতি আয়োগের সম্পূর্ণ যে মেম্বার যারা, তাদেরকে একত্রিতভাবে বলা হয়। নীতি আয়োগের যে মিটিং গুলো হয় তাতে কি আলোচনা করা হয়? প্রথম জিনিস আলোচনা করা হয় যে ভারতের ডেভেলপমেন্ট কিভাবে হবে, এবং সেকেন্ড যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কিভাবে কোঅপারেশন আরো বাড়ানো সম্ভব। নীতি আয়োগের আগে ছিল পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশন এটা এদের মেন কাজ ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা। একটা জিনিস মনে রাখার দরকার যে পরিকল্পনা কমিশন এটাও কনস্টিটিউশনাল বডি ছিল না, অর্থাৎ সংবিধানের কোথাও লেখা ছিল না। এবং নীতি আয়োগও একটা নন কনস্টিটিউশনাল বা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, অর্থাৎ এটার সম্পর্কে কোথাও সংবিধানে লেখা নেই। এবং নীতি আয়োগকে বলা হয় ভারতের থিঙ্ক ট্যাঙ্ক। কেন থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়? কারণ সমস্ত যে নীতি নির্ধারণ যেহেতু এই নীতি আয়োগের মাধ্যমে করা হয়, যেহেতু সমস্ত কিছু চিন্তা ভাবনা এই নীতি আয়োগ করে, সেই জন্য এটাকে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। এই ছিল আজকের টপিক নীতি আয়োগ এবং প্ল্যানিং কমিশন সম্পর্কে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। টেলিগ্রাম চ্যানেলে সমস্ত পিডিএফ আমি দিয়ে থাকি। এছাড়াও টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক, ইনস্টাগ্রামে আমাকে ফলো করে তোমাদের যদি কিছু বক্তব্য থাকে সেখানে মেসেজ করতে পারো। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।